যারা পল্লী টিভি দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান কবি ও কবিতা দেখার জন্য। আমরা সবাই কবিতা শুনতে পছন্দ করি, কেউ কেউ আবার কবিতা আবৃত্তি করতেও পছন্দ করি। তাদের সে পছন্দকে গুরুত্ব দিয়েই পল্লী টিভি আজকের এই আয়োজন করেছে। শুধু তাই নয়, আপনারা যারা কবিতা আবৃত্তি পছন্দ করতেন, নিজেরা আবৃত্তি করতে পছন্দ করেন, তাদের জন্য পল্লী টিভি আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং আপনাদের কথা ভেবেই পল্লী টিভি সেই সুযোগ আপনাদের দিচ্ছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পল্লী টিভির প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সেই মেধাকে বিকশিত করার সুযোগ করে দিব। আর কথা বাড়াচ্ছি না, স্বাগত জানাচ্ছি আজকের কবি ও কবিতা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট আবৃত্তিকার মোহাম্মদ কামরুজ্জামান। আমাদের সাথে আছেন বিশিষ্ট আবৃত্তিকার মোহাম্মদ কামরুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কামরুজ্জামান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের কবি ও কবিতা অনুষ্ঠানে। এবং আমরা খুবই গর্বিত যে আপনাকে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানে পেয়েছি। আশা করছি দর্শক আপনার এই আবৃত্তি শুনে উপকৃত হবে এবং তারা বিনোদন পাবেন এবং তাদের মনের যে খোরাক, কবিতা যারা শোনেন তারা আত্মার খোরাকের জন্যই শোনেন, সেই খোরাকটা নিশ্চয়ই আজকে আপনার উপস্থাপনা থেকে তারা পাবেন সেই প্রত্যাশা করছি। আমরা শুরুতেই আমরা কোন কবিতাটি দিয়ে আমরা শুরু করছি? আপনার কণ্ঠে আমরা কোন কবিতাটি প্রথমে শুনবো? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে পল্লী টিভি পরিবারের সকলকে এবং যারা কলাকুশলী এটার সাথে জড়িত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমেই আবৃত্তি করছি কবি নিমরন্দ গুণের তোমার চোখ এত লাল কেন। জি, চমৎকার একটা কবিতা। এটা অসম্ভব ভালো লাগা একটি কবিতা, আশা করি সবার ভালো লাগবে। জি, তো শুরু করি নাকি? অবশ্যই অবশ্যই। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক, টাকা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কামরুজ্জামান ভাই। অনেক ভালো লাগলো, অনেকদিন পর কবিতাটি শুনলাম। আশা করছি আমাদের দর্শকরাও আপনাদের কবিতাটি পছন্দ করেছেন, আপনার এই কবিতাটি। আমি এবার কিছু কথা জানতে চাই আপনার কাছ থেকে। কবিতার প্রতি এই যে আপনার ভালো লাগা, সেই ভালো লাগার শুরুটা কোত্থেকে? কখন থেকে আপনি কবিতার প্রতি আপনি আগ্রহী হতে শুরু করলেন? আসলে কবিতা একটা শিল্প, মানে যে কোনো সংস্কৃতির যে কোনো অঙ্গনের, আপনি সেটা অভিনয় বলেন বা গান বলেন, আবৃত্তি বলেন, এগুলো শুদ্ধোচ্চারণের ক্ষেত্রে এগুলো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই ছোটবেলা থেকেই মানুষ যখন নিউজ প্রেজেন্ট করতো, মানে খবর পড়তো, তখন দেখতাম যে এত সুন্দর করে মানুষ কিভাবে কথা বলে। সেই খবর পাঠ করা থেকে শুরু করে অনেক সময় কবিতা, আপনার যে কবি আবৃত্তিকার শিমুল মোস্তফা খুব দরাজ কণ্ঠে আবৃত্তি করতে দেখে খুব ভালো লাগে। তো সেই থেকেই অনুপ্রেরণা পেতাম। তো আমি যখন স্কুলে পড়তাম তখন
শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা হতো জি। বিভিন্ন বিষয়ে, সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে। তো সেখানে অ্যাটেন্ড করতাম, চেষ্টা করতাম নিজে নিজে। তো এই ক্ষেত্রে আমাকে সহায়ক ভূমিকা পালন করেছে চলচ্চিত্র সাথে জড়িত মানে অভিনয় শিল্পী এবং নাটকের উনি নাট্যাভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু। জি। উনি এখন প্রয়াত আছেন। ওনার কাছে ওনার বেসিক যে উচ্চারণ, শব্দ চয়ন, প্রমিত উচ্চারণ এগুলো আমরা শিখেছি। প্রমিত সেই থেকে প্রমিত উচ্চারণ, যেটা বাংলা উচ্চারণ প্রমিত। এভাবে আসলে আর কি মানে দেখতে দেখতে বা শুনতে শুনতে কবিতার প্রেমে পড়ে গিয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্টসে অলরেডি একজন ভালোবাসার রোমান্টিক কবিতা শুনতে চেয়েছেন। আমরা কি আপনার কাছ থেকে এই মুহূর্তে ভালোবাসার কোনো কবিতা শুনতে পারি? হ্যাঁ, আমার লেখা একটা কবিতা আমি শোনাতে ইচ্ছুক, জি, যেটা আমি প্লিজ। প্রথম লিখেছিলাম, এটা আপনাকে শোনাচ্ছি। এসো মিতালি করি কবিতার শিরোনাম, যেটা আমি লিখেছিলাম এবং আপাতত আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আশা করি সবার ভালো লাগে। জি। বিশেষ করে যারা প্রথম প্রেমে পড়ে তাদের জন্য বেশি ভালো লাগে। জি। জি। তুমি কেন ভালোবাসো কদিন ধরে দেখছি, তুমি কেমন জানি অন্য মনস্ক হয়ে মেঘ হয়ে হারিয়ে যাও মনের নীলিমায়। তোমার আশ্চর্য রকম সহানুভূতি আমাকে রীতিমতো ভাবিয়ে তোলে। কিছু অব্যক্ত কথা কি তোমার মনে সুপ্ত রয়েছে, যা বলার জন্য তোমার মন তোলপাড় করছে? তুমি কি বলতে ভয় পাচ্ছ? তুমি জানো না তোমার এই সমস্যাটা যে আমার। আমিও যে তোমাকে হৃদয় দিয়ে উপলব্ধি করি। তোমাকে নিয়ে বিচিত্র সব কল্পনায় মেতে যায়, গড়ে তুলি স্বপ্নের তাজমহল। আচ্ছা, আমি কি তবে তোমায় ভালোবেসে ফেলেছি? এই চলো না দুজনে মিলে মিতালি করি, দূর করে দিই সব সংকোচ, দূর হয়ে যাক সকল সংশয়, সকল ভয়। তাহলে হলেও হতে পারে আমাদের ভালোবাসার জয়। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ভালো লাগলো কবিতাটি। আর আপনার লেখার ধরন, ধাঁচ, শব্দচয়ন সবকিছুই প্রশংসা পাওয়ার যোগ্য, প্রশংসা পাওয়ার দাবিদার। আশা করছি দর্শকদেরও কবিতাটি ভালো লেগেছে। এই পর্যায়ে আমার জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি যেহেতু লেখালেখি করেন কবিতা, আপনার কোন ধরনের কবিতা লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি মূলত দ্রোহের কবিতা এবং রোমান্টিক ধাঁচের কবিতাগুলো একটু লিখতে বেশি করি। যদি দ্রোহ আর প্রেম বলেন তাহলে দ্রোহটাকে বেশি ভালো লাগে। আচ্ছা, তার মানে আমরা ধরে নিতে পারি যে আপনি বিদ্রোহের কবিতাও আবৃত্তি করেন। জি জি। জি, আমরা তাহলে এই পর্যায়ে আপনার বিদ্রোহের একটা কবিতা শুনতে চাইছি। আমি এ পর্যায়ে আবৃত্তি করছি দ্রোহের কবি, যিনি একজন ক্ষণজন্ম কবি, আপনাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদুল্লাহ। জি। যিনি আপনারা জেনে থাকবেন যে তসলিমা নাসরিনের প্রথম হাজবেন্ড ছিলেন। জি। উনি খুব ভালো লেখনী, মানে এখন মানে আমার দ্রোহের কবিতার আইকন বললে মানে ওনাকে বুঝি আর কি। রুদ্র জি। খুলনায় জন্মগ্রহণ করেছে। তো ওনার যে কবিতা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল, আমার মনে হয় এই কবিতাটা সবসময় সবারই ভালো লাগবে, বাতাসে লাশের গন্ধ। চমৎকার একটি কবিতা, কালজয়ী একটি কবিতা, কালজয়ী একটি কবিতা। জি, তো এই আমরা শুনবো। কবিতাটা আমি শোনাচ্ছি। জি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর গার শুনি, আজও আমি তন্দ্রার ভেতর। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের খোঁজে
তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এই জন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জন্মে। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলো, তবু নর্তকের দেহে দুলে মাংসের তুফান। মাটিতে লেগে আছে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার বোন, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। কবিতাটা পড়ার পর আসলে শরীর কেমন একটি শিহরণ জেগে ওঠে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা আমরা সবাই জানি, যারা বিশেষ করে কবিতা প্রেমী তারা আমরা জানি যে কবিতা হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। সমাজের চিত্রের যে রূপ আমরা দেখি কবিতার মাধ্যমে। একটা কবিতার পক্ষে সম্ভব সমগ্র ইতিহাসকে তুলে ধরা, একটা কবিতার পক্ষেই সম্ভব সমগ্র জাতির ঐতিহ্যকে তুলে ধরা। একটা বর্তমান সমাজের যে বাস্তব চিত্র, সেটা কবিতার মাধ্যমেই তুলে ধরা সম্ভব একমাত্র। অনেক ভালো লাগলো আপনার এই কবিতাটি, এবং আশা করছি যারা দর্শক শুনেছেন আপনার কণ্ঠে এই কবিতাটি, তারা নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছেন, তাদের মনের খোরাক মেটাতে পেরেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে এখন পর্যন্ত। কেউ প্রেমের কবিতা শুনতে চাচ্ছেন, কেউ দ্রোহের, কেউ দেশের, এবং এক ভাই আমাদেরকে লিখেছেন আপনার মুখে একটি রোমান্টিক প্রেমের গান শুনতে চাই। আমরা বোধহয় গানে আমরা অন্য একদিন বসবো আপনার সাথে, যেহেতু এটা কবিতার, আমরা আজকে কবিতা নিয়েই কথা বলছি। আরো একজন আমাদের কাছে মেসেজে লিখেছেন বিদ্রোহী কবির কবিতা শুনতে চাই, অর্থাৎ আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা শুনতে চাচ্ছেন। আমরা কি এখন বিদ্রোহী কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটাই শুনতে পারি আপনার মুখ থেকে? হ্যাঁ, শোনাতে পারি কিছু। জি, দর্শকের অনুরোধ রাখার জন্য, হয়তো পুরোটা মনে না থাকলে অসুবিধা নেই, যতটুকু মনে আছে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আমি কবি কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি হিসেবে খ্যাত ছিলেন, ওনাকেও আমার মানে আগের প্রজন্মের বিদ্রোহী হিসেবে ওনাকে বেশি পছন্দ, তারপর রুদ্র। তো যে কবিতাটা পড়লে মানে আমাদের ভালো লাগে আর কি, এটা একটা কাল দিদি। তো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জি। বল বীর, বল উন্নত মমশী, শির নেহারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। অমলালাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকাদিত্য জয়শ্রী। বলবীর, আমি চির উন্নত মমশী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী। আপাতত এতটুকু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে কবি নজরুল ইসলাম এমনই একজন কবি যাকে তিনি একজন কবি যাকে বিভিন্নভাবে বিশেষায়িত করা যায়। আমরা তার কবিতা শুনে যেমন তাকে আমরা বিদ্রোহী বলতে পারি, আমরা তার প্রেমের কবিতা শুনে তাকে আমরা প্রেমের কবি বলতে পারি,
আমরা তার সাম্যের কবিতা শুনে আমরা তাকে সাম্যের কবি বলতে পারি। আমার আমার জানা মতে আপনিও নিশ্চয়ই একমত হবেন যে কবি নজরুলের মতো এত বহুমুখী প্রতিভার অধিকারী এই পৃথিবীতে বিরল আসলে। আমরা খুবই আমার যে কবি ছিলেন, জি জি শুধু আহ, কবি না, জি 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 উপন্যাসিক। ওনার অনেক জি অনেক ধরনের, উনি একজন অভিনেতা ছিলেন, উনি শিল্পী ছিলেন, উনি সুরকার ছিলেন, উনি গীতিকার ছিলেন, উনি লেখক নাট্যকার ছিলেন, ছিলেন। নাট্যকার ছিলেন, উনি সঙ্গীত পরিচালকও ছিলেন। আমরা আশা করছি পরবর্তীতে কবি নজরুলকে নিয়ে, কবি নজরুলের কবিতা নিয়ে আমরা একটি প্রোগ্রাম আমরা ভবিষ্যতে করব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্য থেকে কেউ একজন জানতে চাইছেন যে আমরা কি কবিতা আবৃত্তি করার সুযোগ পাবো। জি অবশ্যই দর্শক, আপনার উদ্দেশ্যে বলছি, পল্লী টিভি আপনাদেরকে সেই প্ল্যাটফর্মটি করে দিচ্ছেন। আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের মেধা অর্থাৎ আপনার কবিতা আবৃত্তি যদি আপনার স্বকণ্ঠে দেশবাসীর কাছে আপনি প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনারা পল্লী টিভির সাথে যোগাযোগ করতে পারেন। আমি পল্লী টিভির সাথে যোগাযোগের মোবাইল নম্বরটি আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নম্বরটি হচ্ছে 01845 আমি আবারও বলছি 01845 এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে সুপ্ত প্রতিভা, কবিতার প্রতি আপনাদের যে ভালোবাসা, কবিতা আবৃত্তির যে ভালোবাসা, সেই ভালোবাসাটিকে মানুষের সামনে সেটা প্রকাশ করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আমি আবারও কামরুজ্জামান সাহেবের কাছে ফিরতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কোন কবিতাটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব? অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করেছেন। এবার আপনার একান্ত ভালো লাগার একটি কবিতা, যেটা আপনি অন্যান্য কবিতা থেকে আলাদা রাখবেন আপনার ভালোবাসার কারণে, যে কবিতাটাকে আপনি বিশেষ করে ভালোবাসেন বিশেষ কারণে, সেই কবিতাটি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। এই পর্যায়ে আমি আবৃত্তি করবো আমার যে কবিতাটা আমার খুব ভালো লাগে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখে। জি, আরেকটি কালজয়ী কবিতা এটি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনে যাবে। তারপর কত চন্দ্র ভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই আর 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা হতো। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলে। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকে সুগন্ধি রুমাল মেখে বরুণ আমায় বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি করুণা। এখন তার এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান সাহেব আপনাকে। তবে আমরা কথা দিচ্ছি, আমরা কথা রাখবো। আমরা কথা দিচ্ছি যে আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামটা কন্টিনিউ করব এবং আরো অনেক গুণী আবৃত্তিকার আমাদের এই অনুষ্ঠানে হাজির হবেন এবং আমরা কথা দিচ্ছি আমরা দর্শকদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি যে দর্শকদের মধ্য থেকে যারা আগ্রহ প্রকাশ করেন নিজের কবিতা প্রকাশ করার জন্য, আবৃত্তি করার জন্য, আমরা তাদেরকেও আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমরা নিশ্চয়ই আমাদের দেয়া কথা রাখবো। আজকে প্রিয় দর্শক, আমাদের কবি ও কবিতার অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য জনাব কামরুজ্জামান সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। দেশের চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিঃসন্দেহে কবিতাকে ভালোবাসবেন, কবিতাকে অনুশীলন করবেন, কবিতাকে হৃদয়ে ধারণ করবেন, সেই প্রত্যাশা রেখে এবং শীঘ্রই আবারও আপনাদের সামনে কবি ও কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।